আচ্ছা, সচরাচর আমরা যে কাজগুলো শিখতেছি ডিজিটাল মার্কেটিং এর, এগুলো আপনারা জানেন যে এগুলোর উপর কম্পিটিশন ডে বাই ডে আসলে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনাকে এমন কিছু কাজ বের করে নিয়ে আসতে হবে যেগুলোর কম্পিটিশন লেভেল অনেক কম। মার্কেট অ্যানালাইসিসটা ম্যান্ডেটরি আমাদের করতে হবে। তো মার্কেট অ্যানালাইসিস করে দেখতে হবে যে কম্পিটিশন কোনটার কম আর কোন নিশটা নিয়ে বা কোন সাব ক্যাটাগরিটা নিয়ে কাজ করলে আমার জন্য পারফেক্ট হয়। তো এরকমই একটা টপিক যেটা হচ্ছে আমরা আজকে দেখব। আপনি যদি মার্কেট প্লেস অ্যানালাইসিস করেন, ওই টপিকটা নিয়ে বা ওই সাব ক্যাটাগরিটা নিয়ে যারাই কাজ করতেছে প্রত্যেকেরই অর্ডার আছে, এবং ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি ওই টপিকের উপর সেলার আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। তবে খুব একটা সার্ভিস নাই, যারাই দিছে তারাই কিন্তু অর্ডার পাচ্ছে। কাজটা করতে একটু কঠিন লাগতে পারে, ধৈর্যের বিষয় ওখানে। কাজটা ইজি, বাট প্রচুর পরিমাণে ধৈর্য লাগে। আপনাকে একটা ডাটা বের করে নিয়ে আসতে দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে হবে, বাট ভালো প্রাইসও পাওয়া যায়। তো আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এই টপিকটার নাম হচ্ছে এক্সপায়ার ডোমেন রিসার্চ। এক্সপায়ার ডোমেন রিসার্চ। তো এই এক্সপায়ার ডোমেন রিসার্চ, এই বিষয়টা যখন আসে বা এই টপিকটা যখন আমাদের সামনে আসে, তখনই আমরা বুঝতে পারি যে ডোমেন নিয়ে কোনো কাজ আছে এখানে। ডোমেন জিনিসটা কি, এটা আমরা সবাই বুঝি যে একটা ওয়েবসাইটের নামকে ডোমেন বলা হয়। অর্থাৎ যখন সেটার পাশে .com .net পরিপূর্ণ হয়, এগুলো অ্যাড করে তখন সেটাকে ডোমেন বলা হয়। তো ডোমেন অর্থাৎ একটা ডোমেন কেনার আগে আমরা কি করি, ডোমেনটাকে রিসার্চ করি যে আমি যে নামটা চুজ করতে চাচ্ছি বা যে নামটা নিতে যাচ্ছি সেটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আমরা একদম প্রথম দিকে যখন একটা ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য এগিয়েছিলাম, তখন কিন্তু আমরা একটা করে সবাই ডোমেন কিভাবে রিসার্চ করতে হয় সেটা আমরা দেখেছিলাম, বা ডোমেন কোথা থেকে কিনতে হয় সেটা আমরা দেখেছিলাম। নেমচিপ আছে, হোস্টিঙ্গার আছে, বাংলাদেশের হোস্ট সেবা ছিল, ওয়েব হোস্ট ছিল, গোডেডি ছিল। তো এইসব জায়গা থেকে আমরা কি করতে পারি, ডোমেন কিনতে পারি। তো ব্যাপারটা হচ্ছে, ডোমেন নেওয়ার আগে ডোমেন রিসার্চ করতে হয়, এতদিন আমরা জেনে আসছি। কিন্তু এক্সপায়ার ডোমেন আবার জিনিসটা কি? এক্সপায়ার মানে হচ্ছে যে ডোমেনটার মেয়াদ অলরেডি শেষ, যেটা আহ হয়তো বা আপনাকে রিনিউ করতে হবে, বা আপনি এই ডোমেনটা আর ব্যবহার করতে চাচ্ছেন না, সেটাকে আপনাকে আহ কিনে নিতে হবে যদি আপনি ব্যবহার করতে চান। তো প্রত্যেকটা ডোমেনের একটা নির্দিষ্ট সময় থাকে। আমরা যখন একটা ডোমেন কিনি, ডোমেনের নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, হতে পারে সেটা 1 বছর, হতে পারে সেটা 2 বছর, হতে পারে 3 বছর, 5 বছর, 10 বছর। একটা নির্দিষ্ট টাইমের জন্য আমরা একটা ডোমেন কি করে থাকি, পারচেস করে থাকি। যখন আমরা একটা ডোমেন পারচেস করে থাকি, সেই ডোমেনটা নির্দিষ্ট মেয়াদের পরে সেটা কি হয়, এক্সপায়ার হয়ে যায়। তো এক্সপায়ার মানে কি, এক্সপায়ারের বাংলা কি কেউ বলেন তো একজন? মেয়াদ উত্তীর্ণ স্যার। মেয়াদ উত্তীর্ণ। তার মানে একটা সময় গিয়ে এই ডোমেনের মেয়াদটা উত্তীর্ণ হয়ে যায়। তো তখন কি আর এই ডোমেনটার দাম থাকে না? হ্যাঁ, থাকে। কারণ ওই ডোমেনটা নিয়ে যখন আপনি কাজ করেছেন, তখন সেই ডোমেনটার কিন্তু ডিএ, পিএ, স্প্যাম স্কোর, র্যাঙ্কিং, ব্যাকলিংকস ওভারঅল কিন্তু মোটামুটি ভালো ছিল। যখনই গুগলে আপনি এটাকে নিয়ে কাজ করেছেন, র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য ট্রাই করছেন, তখন কিন্তু এটার একটা অবস্থান ছিল। এখন আপনার ডোমেনটা কি হয়েছে, এক্সপায়ার হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে এই ওয়েবসাইটটা কন্টিনিউ না করতে, আপনি চাচ্ছেন এক্সপায়ার ডোমেনটা এখন কারো কাছে সেল করে দিতে। তাহলে আপনার ওই ডোমেনের যেহেতু ডিএপিএ ভালো ছিল, র্যাঙ্কিং একটা ভালো পর্যায়ে ছিল, এই মুহূর্তে আমি একটা যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, এক্ষেত্রে যদি আমি একটা এক্সপায়ার ডোমেন কিনে নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং এ আসাটা তুলনামূলক সহজ হয়। তার মানে পুরাতন একটা ডোমেন দিয়ে নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েশন, এটা কিন্তু আমরা চাইলে করতে পারি। যারা সাধারণত গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে, গুগল অ্যাডসেন্স, যারা গুগল অ্যাডসেন্স নিয়ে, অ্যাডসেন্স বানানটা কি হয়েছে? না। আচ্ছা, যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে তারা মূলত এক্সপায়ার ডোমেনটা নিয়ে সব থেকে বেশি কাজ করে থাকে। কারণ তারা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে, তারা চেষ্টা করে যেন একটা এক্সপায়ার ডোমেন পারচেস করতে পারে, এতে করে
তার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ হেল্প করে। তো এক্সপায়ার ডোমেন দিয়ে কি শুধুমাত্র ওয়েবসাইটই বিল্ড আপ হয়? না, এক্সপায়ার ডোমেন শুধুমাত্র ওয়েবসাইট ক্রিয়েশনের জন্যই কাজে লাগে না, এটা আরো একটা কাজে লাগে, যেটাকে বলা হয় পিভিএন ব্যাকলিংকস। পিভিএন ব্যাকলিংকস নাম শুনছেন এটা? না স্যার। পিভিএন ব্যাকলিংকস, পিভিএন এর ফুল মিনিং হচ্ছে প্রাইভেট প্রাইভেট ব্লগ ব্লগ নেটওয়ার্ক। পিবিএন এর ফুল মিনিং হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। তো এটা এমন টাইপের এক ব্যাকলিংকস, যে ব্যাকলিংকসে এক্সপায়ার ডোমেন প্রয়োজন হয়। তাহলে নরমালি আমরা ধরে নিতে পারি এক্সপায়ার ডোমেন দিয়ে প্রথমত দুইটা কাজ করা হয়। একটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডিং, যাতে করে কি করা যায়, ওয়েবসাইটটাকে সহজেই র্যাঙ্কিং এ নিয়ে আসা যায়। অর্থাৎ র্যাঙ্কিং ফ্যাক্টর, র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য মূলত আমরা ওয়েবসাইট বিল্ডিং করি কিসের মাধ্যমে? এক্সপায়ার একটা ডোমেন কিনে, অর্থাৎ যেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে নতুন করে কিনে সেটা দিয়ে আমি একটা নতুন ওয়েবসাইট বিল্ডিং করবো, এত করে আমার ওয়েবসাইট র্যাঙ্কিং এ আসবে। আর তখন কিছুদিনের মধ্যে গুগল অ্যাডসেন্স পাওয়ার একটা সুযোগ থেকে যায়। আরো একটা কাজের প্রয়োজন হয়, সেটা হচ্ছে পিবিএন ব্যাকলিংকস, যেটার ফুল মিনিং হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। তো আমরা পিবিএন ব্যাকলিংকসটা আসলে কি, এটা যদি আমরা একটু জানতে চাই, আমরা যদি এখানে সার্চ করি হোয়াট ইজ পিবিএন ব্যাকলিংকস ইন বাংলা, দেখ কি বল। আচ্ছা, পিবিএন ব্যাকলিংকস প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক ব্যাকলিংকস হলো নিজের মালিকাধীন একাধিক ওয়েবসাইটের একটি নেটওয়ার্ক ব্যবহার করে মূল ওয়েবসাইট তৈরি করার লিঙ্ক, যা দ্রুত এসইও র্যাঙ্কিং বাড়াতে ব্যবহৃত হয়। মানে কি বলছে, নিজের মালিকাধীন একাধিক ওয়েবসাইটের একটি নেটওয়ার্ক ব্যবহার করে। মাঝে মাঝে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেখবেন, ক্লিক দিচ্ছেন একটাতে, রিডাইরেক্ট করে নিয়ে গেছে আরেকটাতে, এমনটা হয় কিনা, ফেস করছেন জি কখনো? স্যার। হ্যাঁ, হ্যাঁ এই হয়। এই টাইপের, হ্যাঁ এই টাইপের লিঙ্ক গুলোকে হচ্ছে রিডাইরেক্ট যেটাকে বলে, এই টাইপের লিঙ্ক গুলোকে কিন্তু পিভিএন ব্যাকলিংকস এর আওতায় ধরা হয়, যা দ্রুত এসইও র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে। এই নেটওয়ার্ক গুলো সাধারণত পুরানো বা এক্সপায়ার ডোমেইন কিনে তৈরি করা হয়, যার উদ্দেশ্য কৃত্রিম ভাবে ওয়েবসাইট কর্তৃক অথরিটি বৃদ্ধি করে। তার মানে ওই যে মাত্র যেটা বললাম, এতক্ষণ যেটা আলোচনা করলাম, যেসব ডোমেইন গুলোর অথরিটি খুব ভালো ছিল, সেগুলো আপনার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্কিং এ আসার জন্য কি করবে, হেল্প করবে। তো যার জন্য আমরা কি করি, এক ধরনের এক্সপায়ার ডোমেইন বাই করে দেন হচ্ছে আমরা কাজটা কমপ্লিট করি। কিভাবে কাজ করে? একজন ব্যক্তি বা সংস্থা অনেকগুলো ওয়েবসাইট তৈরি করে, যেগুলোর মূল কাজ হলো একটি নির্দিষ্ট প্রধান ওয়েবসাইট ব্যাকলিংকস দেওয়া। এর ফলে গুগলের কাছে মনে হয় সাইটটি খুব জনপ্রিয় এবং বিশ্বস্ত। বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েট করে এবং তার মেইন যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের সাথে কি করে, কানেক্ট তৈরি করে। কানেক্ট ঝুঁকিও করে। আছে কিন্তু। হ্যাঁ, ঝুঁকিও কিন্তু আছে। পিবিএন হলো একটি ব্ল্যাক হেড এসইও কৌশল, এটা কিন্তু হোয়াইট হেড মেথড না। আমরা এতদিন যে ব্যাকলিংক গুলো শিখে আসছিলাম, প্রোফাইল, তারপর হচ্ছে ব্লগ কমেন্ট, ফোরাম ব্যাকলিংকস, সোশ্যাল বুকমার্কিং, উইকি ব্যাকলিংকস, এই যে যত টাইপের ব্যাকলিংকস আমরা দেখেছিলাম, প্রত্যেকটা ব্যাকলিংকস কিন্তু এগুলো হোয়াইট হেড মেথড। বাট এটা কিন্তু সরাসরি ব্ল্যাক হেড একটা মেথড, কারণ আপনি সরাসরি একটা এক্সপায়ার ডোমেন যেটা নিয়ে অলরেডি কাজ করা হয়েছে, ওই ধরনের একটা রেডিমেড একটা জিনিস নিয়ে যখন কাজ করবেন তখন সেটা ব্ল্যাক হেড হতে পারে। এছাড়াও এই ধরনের ব্যাকলিংকস করলে ওয়েবসাইট পেনাল্টি খেতে পারে বা বেন খেতে পারে। তখন ওয়েবসাইটের এখানে আসলে ধরেন এই যে google.com, এখানে লেখা আসবে ডেঞ্জার, কখনো দেখছেন ওয়েবসাইটের এখানে ডেঞ্জার লেখা থাকে? না স্যার, কিন্তু কিছু কিছুটার ওখানে একটা রেড কেমন তালার মতো থাকে, ওটা ওইটা ঢুকতে তো চায়। ওটা কেন মাঝে স্যার? মাঝে কিছু ওয়েবসাইটের এইচটিটিপিএস এর আগে দেখবেন ডেঞ্জার লেখা থাকে। কখনো যদি ওয়েবসাইট নিয়ে বেশি কাজ করেন যখন, তখন দেখবেন যে এই ধরনের কিছু ফেস করতে পারেন, ডেঞ্জার ওয়ার্ডটা এখানে লেখা থাকবে। আচ্ছা, তো কিভাবে তৈরি হয় এক্সপায়ার ডোমেন? উচ্চ অথরিটি সম্পন্ন পুরনো ডোমেন কিনা, তারপর হচ্ছে কন্টেনার হোস্টিং, এগুলো দিয়ে তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং করে আপনার ওয়েবসাইটটাকে আপনি সহজে র্যাঙ্কিং নিয়ে আসতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন মূলত এক্সপায়ার ডোমেনের কাজটা কি বা এটা দিয়ে কি করা হয়। এতটুকু বুঝতে পারছেন সবাই? জি স্যার, কিছুটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এক্সপায়ার ডোমেন গুলো কিভাবে বের করতে হয়। এক্সপায়ার ডোমেন আমরা কিভাবে বের করব?
এক্সপায়ার ডোমেন বের করার জন্য প্রথমে ক্লায়েন্ট থেকে আমার জন্য নিতে হবে নিশ কি, হোয়াট ইজ নিশ। এখন যে ডোমেনটা আপনি বের করে দিচ্ছেন, এই ডোমেনটা ধরেন পূর্বে কাজ করতে হচ্ছে স্পোর্টস নিয়ে, নিশ কি স্পোর্টস। এখন আপনার নিশ হচ্ছে হেলথ, আপনি কিন্তু ওই ডোমেনটা নিতে পারবেন না, আপনাকে ওই ধরনেরই ডোমেন খুঁজে বের করতে হবে যেটা আপনার নিশের সাথে যায়। এখন আপনার নিশ যদি হয় স্পোর্টস, তাহলে আপনাকে অবশ্যই স্পোর্টস রিলেটেড ডোমেন কি করতে হবে, বের করতে হবে, যেটাতে অলরেডি স্পোর্টস নিয়ে কাজ করা হয়েছে। তার মানে নিশ ঠিক রাখতে হবে। আগে যদি সেই ওয়েবসাইটে হেলথ নিশ নিয়ে কাজ করে, তাহলে হেলথ রিলেটেড কাজই আমাকে করতে হবে। আগে করা হয়েছে স্পোর্টস, এখন করব হেলথ, তাহলে কিন্তু কোনো বেনিফিট সেখান থেকে আমরা পাবো না। তো এই জন্য আগে আমাদের নিশটা সিলেক্ট করতে হবে, আমরা কি নিশ নিয়ে কাজ করব। আপনি যদি বায়ার রিকোয়ারমেন্টের কথা চিন্তা করেন, বায়ার আপনাকে কাজটা এইভাবে দিবে যে আমাকে এক্সপায়ার ডোমেন বের করে দাও অ্যাটলিস্ট তিনটা, তিনটা বের করে দিতে বলবে। আমার নিশ হচ্ছে স্পোর্টস, এটা আপনাকে বলে দিবে। তারপর বলবে যে যে ডোমেনটা আমাকে বের করে দিবা, সেই ডোমেনের দিয়ে দিয়ে যেন অ্যাটলিস্ট 10+ হয়। তারপর হচ্ছে সেই ডোমেনের TF-CF যেন 5+ হয়। TF-CF সম্পর্কে আপনারা কোনোদিন শুনছেন এটা? ট্রাফিক স্যার, না। ট্রাফিক দেখি না TF-CF কেউ বলতে পারবেন? কোনোদিন শুনেছেন? না স্যার, শুনিনি। শুনিনি। TF মানে হচ্ছে ট্রাস্ট ফ্লো, আর CF মানে হচ্ছে সাইটেশন ফ্লো। জিনিসটা কি এটা একটু পরে বলতেছি। তাহলে ক্লায়েন্ট আপনাকে নিশ দিয়ে দিবে, বলবে স্পোর্টস হচ্ছে আমার নিশ, এই নিশ রিলেটেড আমাকে তিনটা এক্সপায়ার ডোমেন বের করে দেন, এই তিনটার মধ্যে আমি যে কোনো একটা চুজ করব যেটা নিয়ে আমি কাজ করতে পারি। তাহলে ক্লায়েন্ট আবার বলে দিবে স্পোর্টস রিলেটেড যে তিনটা ডোমেন আমাকে বের করে দিবেন, সেগুলো ডিএপিএ যেন 10+ হয়, TF-CF যেন 5+ হয়, এবং সেই ডোমেনের স্পাম স্কোর যেন 10% বেশি না হয়, 10% বেশি যেন না হয়। অনেক সময় এটা ক্লায়েন্ট বলে দিবে 1% যেন থাকে, এর বেশি হলে আমি নিব না, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। তারপর ডোমেন এজ, এই ডোমেনটা যখন মার্কেটে প্রথম আসছিল এটার বয়স কত, এটা ক্লায়েন্টকে জানাইতে হবে। ক্লায়েন্ট বলতে পারে যে অ্যাটলিস্ট যেন 1 ইয়ার্স হয়, 1 বছর যেন হয়, 1 বছরের নিচে হলে আমি সেটা নিব না। ল্যাঙ্গুয়েজ, ক্লায়েন্ট বলে দিবে যে ওয়েবসাইটটা এই ডোমেনের মাধ্যমে তৈরি করা হয়েছে সেটা যেন অবশ্যই ইংলিশের হয়। তার মানে এই ওয়েবসাইটটা ইংলিশে ছিল নাকি বাংলায় ছিল নাকি কোরিয়ানে ছিল নাকি চায়না ভাষায় ছিল, এটাও আপনাকে বের করতে হবে। তার মানে মোটামুটি কিন্তু কাজ আছে এখানে। তারপর হচ্ছে ব্যাকলিংস, যদি রিপোর্টটা আমরা পাই তাহলে দিব। বলছে যে এই ডোমেনের আন্ডারে ব্যাকলিংস কতগুলো ক্রিয়েট করা ছিল সেটা আমরা এখান থেকে বের করে দিব। তারপর হচ্ছে ডিএপিএ, TF-CF, স্পাম স্কোর, ডোমেনেজ, ল্যাঙ্গুয়েজ, ব্যাকলিংস, তারপর হচ্ছে প্রাইস। এখন ক্লায়েন্ট বলে দিবে আপনাকে যে এই ডোমেনটা আমি কিনবো, এই ডোমেনের প্রাইস সর্বোচ্চ $20, এর বেশি আমি ভাই নিতে পারবো না, $20 হচ্ছে আমার বাজেট, ওই ডোমেনটা যেন আমি $20 দিয়ে কিনতে পারি। তারপর আর তেমন কিছু লাগে না, ডিএপিএ, TF-CF, স্পাম স্কোর, ডোমেনেজ, ল্যাঙ্গুয়েজ, ব্যাকলিংস, প্রাইস, ফাইন। এই জিনিসগুলো দিতে পারলে ক্লায়েন্ট আপনার অর্ডার অ্যাকসেপ্ট করবে। এখন এত বছর আমরা জেনে আসছি আমরা হচ্ছে ডোমেন কোথা থেকে কিনি, তুই একটা প্ল্যাটফর্মের নাম বলেন তো। স্যার, হোস্টিঙ্গার, লিঙ্কডইন, ন্যান্সি। তারপরে হোস্টিঙ্গার, আরো কিছু আছে। হ্যাঁ, এখন এক্সপায়ার ডোমেন কোথায় খুঁজে পাবো, যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, যেগুলো ডোমেন এক্সপায়ার হয়ে যায়, এগুলো খুঁজে বের করার জন্য একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে expiredomain.net। আমরা যদি এখানে যাই, এক্সপায়ার, শুধু এক্সপায়ার ডোমেন লিখে সার্চ করেন তাহলে তাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই যে expiredomains.net, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওয়ার্ল্ডের সকল ধরনের এক্সপায়ার ডোমেন গুলো এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এই হচ্ছে ওয়েবসাইট, এখানে ওয়ার্ল্ডের যত টিএলডি আছে প্রত্যেকটা টিএলডি ডোমেন আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে টিএলডি বলাতে একটা জিনিস মনে পড়ছে, ক্লায়েন্ট আপনাকে
টিএলডি রিকোয়ারমেন্ট দিবে, ক্লায়েন্ট তো বলে দিবে যে ওয়ার্ল্ডে তো অনেক ধরনের টিএলডি আছে, আমি কিন্তু সব ধরনের টিএলডি নিব না। টিএলডির ফুল মিনিং কি মনে আছে আমাদের? ও হ্যাঁ, টপ লেভেল এক্সটেনশন, ডোমেন। এক্সটেনশন স্যার। হ্যাঁ, এক্সটেনশন, সেটার ফুল মিনিং হচ্ছে টপ লেভেল ডোমেন। এখন ক্লায়েন্ট বলে দিবে যে যে ডোমেনটা আমাকে দিবেন সেই ডোমেনটা যেন শুধুমাত্র .com হয় বা .net হয়, বা ওআরজি হয়, বা XYZ হয়, বা ইনফো হয়, হ্যাঁ, বা হচ্ছে বীজ হয়, এরকম কয়েকটা বলে দিবে। এর বাইরে যদি হয় সেগুলো আমি নিব। এখন ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করতে হবে, আমাকে কাজ করতে হবে। তাহলে এই কয়েকটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। এখন চলেন এই ওয়েবসাইটে যেহেতু আসলাম expiredomain.net, এই ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। তো এখানে অ্যাকাউন্ট সাইন আপ করতে গেলে আপনাকে একটা অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। তো আমরা যদি একটা জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে চাই তাহলে এখানে যে সাইন আপ বাটনটা আছে এই সাইন আপে যাব। এই সাইন আপে গিয়ে আমাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে বলছি ইউজার নেম, আপনাকে একটা ইউজার নেম দিতে হবে অর্থাৎ একটা নিক নেম দিতে হবে। তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন, আবার পাসওয়ার্ড দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে সাইন আপে ক্লিক দিলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান হয়ে যাবে। যখন সাইন আপ দিবেন তখন আপনার মেইলে একটা অ্যাক্টিভেশন কোড যাবে, সেই অ্যাক্টিভেশন কোডটা এখানে দিতে হবে, দেওয়ার পরে দেখবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমি আর অ্যাকাউন্ট খুললাম না, আমি নতুন করে জাস্ট এখানে কি করব, লগ ইন করবো। লগ ইনে ক্লিক দিলাম। দেন হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে যদি লগ ইন করি, ভুলে গেছি মেবি পাসওয়ার্ড, দেখি মনে পড়ে কিনা। আচ্ছা হয়েছে। এখন কি বলছে, প্লিজ ইন্টার এ কোড, অর্থাৎ আমার যে মেইল অ্যাড্রেস আছে সেই মেইল অ্যাড্রেসে তারা একটা কোড পাঠিয়েছে, সেই কোডটা আমাকে এখানে দিতে হবে। তাহলে কোডটা একটু দেখি আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে 751071। দেন হচ্ছে ভেরিফাই কোড, এখানে গেলে এই যে দেখেন আমার অ্যাকাউন্টে লগ ইন করা done। এখন এই যে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম, এখন আমাকে এখান থেকে ডোমেন খুঁজতে হবে। তো এখান থেকে যদি ডোমেন খুঁজতে চাই তাহলে এই যে নোটপ্যাডে আসবো, তাহলে আমার নিচটা কি স্পোর্টস, তাহলে এই স্পোর্টস নিচটাকে আমি কপি করব। কপি করে জাস্ট আমি এখানে এই যে উপরে সার্চ বার আছে ডোমেন সার্চ, এখানে পেস্ট করে দিই, দিয়ে এখানে আমি সার্চ দিই। এখন দেখেন স্পোর্টস রিলেটেড প্রায় 1 মিলিয়ন এক্সপিআর ডোমেন বর্তমানে কি আছে, অ্যাভেলেবেল আছে। এখন দেখেন স্পোর্টস লিখে যখন আমি সার্চ করলাম তখন এখানে কিন্তু স্পোর্টস এর সাথে অনেক ধরনের টিএলডি কিন্তু এখানে চলে আসছে, যেগুলো আমাদের প্রয়োজন নাই। এগুলো প্রয়োজন আছে আমাদের? না। এগুলো কিন্তু আমাদের প্রয়োজন নাই, কারণ ক্লায়েন্ট আমাদের নির্দিষ্ট করে টিএলডি বলে দিছে .com .net .org XYZ ইনফো বিচ, এগুলো ছাড়া আমি নিব না। তাহলে আমরা এখন কি করবো, এটাকে ফিল্টার করে ফেলবো, অর্থাৎ ফিল্টার করে দেখবো যে আহ আমাদের ওই টিএলডি যেগুলো দিছে এগুলো রিলেটেড কোনো ডোমেন এখানে আছে কিনা। আচ্ছা, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিছে কি, নিশ কি দিছে, স্পোর্টস। এখন আপনি যদি স্পোর্টস দিয়ে কখনো কাজ না পান তাহলে কি করবেন, স্পোর্টস এর অল্টারনেটিভ কি কি কিওয়ার্ড হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হইতে পারে, স্পোর্টস লাভার হতে পারে, গেমস হইতে পারে, রিলেটেড কিওয়ার্ড দিয়েও ডোমেন আপনি চাইলে বের করতে পারবেন। স্পোর্টস দিয়ে বের করতে হবে এমন কোনো কথা নাই, রিলেটেড কিওয়ার্ডও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে ক্লায়েন্ট থেকে একটু পরামর্শ নিতে পারেন, কারণ অনেক সময় ক্লায়েন্ট আবার বলে দেয় যে আমার ডোমেনে যেন স্পোর্টস লেখাটা থাকেই, এই জিনিসটা বলে দিতে পারে। তাহলে আমরা এখন ফিল্টার করব, শু ফিল্টারে যাব, এখানে গিয়ে এখান থেকে যেহেতু ক্লায়েন্ট বলে দিছে ইংলিশ, আমি এখান থেকে জাস্ট ইংলিশ একটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এডিশনালে গেলাম, এডিশনালে যাওয়ার পর এই যে এখানে লেখা আছে অরিজিনাল টিএলডি। তাহলে কি কি টিএলডি নিব আমরা, .com .biz .net .info .org, ধরেন এই কয়টা আমরা রাখলাম। দেন হচ্ছে এসইও, ম্যাজেস্টিক, এগুলো লাগবে না, দিয়ে হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই ফিল্টার দিলাম। অ্যাপ্লাই ফিল্টার দেওয়ার পরে দেখেন এখন কিন্তু অর্ধেকে চলে আসছে, 1 মিলিয়ন থেকে এখন কততে আসছে, 5 লক্ষতে চলে আসছে। তার মানে এই 5 লক্ষ ডোমেন থেকে আমাকে এক্সপিয়ার ডোমেনটা খুঁজে কি করতে হবে, বের করতে হবে।
এখন ক্লায়েন্ট প্রাইস কত দিছে, কত ডলার মধ্যে লাগবে তার? $20। তার মানে $20 মধ্যে ক্লায়েন্টকে জমা দিতে হবে। এখন $20 মধ্যে ডোমেন আবার খুঁজতে হবে। তাহলে শুধু $20 মধ্যে খুঁজতে হবে না, ওই যে বাকি সবকিছু কি থাকতে হবে, মিলাইতে হবে। এখন মিলাইতে বাকি হবে। সবকিছু মিলানোর জন্য আমরা প্রথমত কি করবো, একটা এক্সেল ফাইল তৈরি করবো। এই কাজটা সবসময় এক্সেলে করবো। এক্সেল ফাইল সবাই সুন্দর করে সাজিয়ে নিবেন, আমি জাস্ট একটা বোঝানোর জন্য। সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে ডোমেন নেম, তারপর হচ্ছে ডিএ, তারপর হচ্ছে পিএ, পিএফ, সিএফ, তাকালেন কে? তারপর হচ্ছে এজ, ডোমেনের বয়স, তারপর হচ্ছে প্রাইস, আর কি ছিল, টিএলডি, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এছাড়া আর কিছু আছে? দিয়ে দিলাম, টিএফ ছিলাম, স্পাম স্কোর। স্পাম স্কোরটাকে আপনারা এস এর দিতে পারেন, দিয়ে এটা দিয়ে বোঝায় যে স্পাম স্কোর। তাহলে মোটামুটি সবকিছু লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা ব্যাকলিংটা কি লিখছিলেন? এটাকে, হ্যাঁ ব্যাকলিং লেখা দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকলিংস আছে। ওইটা হচ্ছে অপশনাল, ব্যাকলিংসটা। হ্যাঁ, যদি তাহলে আমরা একদম পাই বলে তাহলে দিব, দিয়ে দিলাম একটা। হ্যাঁ, ব্যাকলিংস। আচ্ছা, এখন হচ্ছে আমরা খোঁজা বের করব। তাহলে সিরিয়াল নাম্বার 1 দিলাম। এখন ডোমেন নেম, ডোমেন নামটা আমরা এখান থেকে এই যে দেখেন। আচ্ছা, এখানে যে ডোমেনের নামগুলো দেখতেছেন পাশে দেখেন, এখানে প্রাইস দেওয়া আছে যে 1,00,000 ইউরো এই ডোমেনটা কিনতে গেলে। আবার এখানে দেওয়া 1 ইউএসডি। 1 ইউএসডি মানে এগুলো হচ্ছে বিট করে কিনতে হবে, ওই যে নিলাম যেটা, মার্কেটে প্রাইস যত বেশি হবে তখন হচ্ছে আপনি কিনতে পারবেন। তো আমরা এই নিলামের বা ফিক্স যে প্রাইস গুলো আছে এগুলো না দেখে এই যে অ্যাভেলেবেল যেগুলো আছে এগুলো দেখার চেষ্টা করব, কারণ এগুলো তুলনামূলক প্রাইসটা একটু কম হয়। তো এখানে কিন্তু পেজ একটার পর একটা আছে। এই যে নেক্সট পেজ যদি দেই, এই যে দেখেন এখানে অ্যাভেলেবেল আছে। আবার নেক্সট পেজ যদি দেই, এইভাবে পেজ অভাব নাই। যেগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলো আমরা করার চেষ্টা করব। তাহলে ধরেন আমি এই যে এই পেজে আসলাম, এই পেজে ধরেন স্কুলস্পোর্টস.ইনফো, ধরেন এই ডোমেনটা আমার ভালো লাগছে। এখন এই ডোমেনটাকে কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। এখানে বসানো মানেই যে ডোমেনটা আমি নিতে পারবো তা কিন্তু না। ক্লায়েন্ট যে ক্রাইটেরিয়া দিছে সে ক্রাইটেরিয়ার সাথে যদি না মিলে তাহলে কিন্তু আমি নিতে পারবো। তো এইটা এইভাবে রিসার্চ করতে গেলে আমার ঘন্টাখানিক সময় লাগতে পারে। ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি জাস্ট একটা বুঝাই যে আসলে কিভাবে বের করতে হয়। তো এই ডোমেনের প্রথমে ডিএপিএ বের করব। তো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিছে কি, ডিএপিএ কত লাগবে, 10+। 10+, অর্থাৎ ক্লায়েন্ট 10+ ডিএপিএ চায়। তাহলে এই ডোমেনের ডিএপি আমি কিভাবে বের করব বলেন তো? তার ডিএপি চেকারে গিয়ে এটা দিয়ে দিব। ডিএ ইয়ে চেকআপ। কতদিন বললাম এই ফিল্ডটা চেঞ্জ করতে? ডিএপিএ চেকার। তাহলে এই যে এখন ডিএপিএ চেকারের জন্য সব থেকে ভালো টুলস কোনটা বলেন তো? তার মজ হচ্ছে মজ। বিয়ের জন্য। কিন্তু মজ কি ফ্রি নাকি পেইড? পেইড, স্যার ফ্রি মনে হয় দেয় 5টা। হ্যাঁ, ফ্রি 5টা দেয়, বাট আপনি যখন অ্যানালাইসিস করতে যাবেন তখন তো অনেক ডোমেন নিয়ে অ্যানালাইসিস করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইটা ব্যবহার করতে পারবেন না। এই জন্য আপনাকে খুঁজতে হবে যে ফ্রি কোনটা আছে। তো ফ্রি এর জন্য এখন বর্তমানে এটা ভালো কাজ করতেছে, dipachecker.org। আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি। তো এটাকে ব্যবহার করার জন্য যে ডোমেনটা আমরা নিলাম এটাকে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে এখানে চেক ডিএপিএ, জাস্ট এখানে ক্লিক দিলাম, দেখি কি আসে। ডিএ কত, 5, পিএ 14। নিতে পারবো এটা? না স্যার, কেন? ওই যে 10,000 মারতে। 10-এর উপরে যে বলছে দিয়ে। হ্যাঁ, তার মানে আমি চাইলেও এই ডোমেনটা নিতে পারবো না। আচ্ছা, তাহলে এটা বাদ, এটা নিলাম না। আমরা একটু আরেকটা ডোমেন দেখি, পরেরটা দেখি, futuresports.in। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, মাঝে মাঝে ওয়েবসাইটের সামনে যদি আমরা www ডট দেই, দেখি এখন কোনো চেঞ্জ আসে কিনা।
অনেক সময় এই ধরনের নামের কারণেও রেজাল্ট চেঞ্জ আসে। 5-14 সেম স্যার। এটাই আছে। আর এসটিডিপিএস যদি আমরা অ্যাড করি দেখি কি আসে, শুধু এসটিডিপিএস। অনেক সময় এগুলোর জন্য রেজাল্ট পরিবর্তন আসে, তো আপনারা মাঝে মাঝে এটা দিয়েও দেখতে পারেন। এটা ডট যেটা হয়েছে মনে হয়, ওই ডটটা পড়ে HTTP গেছে ডট। স্যার, তারপরেও তো এক দেখাচ্ছে। বুঝি নাই। এটা ডট ছিল, ডট পড়ে HTTP গেছিল। একটা ডট পড়েছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন এই নামটা নেই, ফিউচার স্পোর্টস। দেখি এটা দিয়ে কি অবস্থা, এটা পাওয়া যায় কিনা, চেক দিয়ে দিয়ে। কত আছে? এটা তো আরো খারাপ অবস্থা। এক স্যার। এখন এইটাকে আপনার ম্যানুয়ালি এভাবে দেখতে হবে যে কোনটাতে 10-10 পাওয়া যায়। কারণ ক্লায়েন্ট আপনাকে এই জন্যই প্রাইস দিবে, অর্থাৎ পেমেন্ট করবে যেন আপনি ঘাটায় ঘাটায় পান। আচ্ছা, এটাও এক, তার মানে এটাও নাই। এভাবে আপনাকে খুঁজে দেখতে হবে। এখানে 5 লাখ আছে, 5 লাখের মধ্যে কয়েকটা পেজে ঘাটাঘাটি করলে আপনি পেয়ে যাবেন 3-4টা। ecosports.info, এটাও এক দেখছেন। তাহলে আমরা একদম প্রথম পেজ থেকে দেখি, আমরা প্রথম পেজ গুলো থেকে দেখি, তাহলে পাবো যেগুলো অ্যাভেলেবেল ছিল। আচ্ছা, এটা যদি দেখি, স্পোর্টস স্যার বেটিং এখানে তো ডিএপি এর লেখাই আছে মনে হচ্ছে। হুম, ওই পেজে ডিএপি এর লেখাই তো আছে মনে হচ্ছে নাকি? এই যে কোথায় লাগে। দিয়ে না, এই যে ওই পিএ। না, 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 নাই। টু মেনি রিকোয়েস্ট, কি এটা কি পেড ভার্সন নাকি এটা এখন? পেইড মনে হয় করে দিচ্ছে স্যার। তাহলে যেগুলো ফ্রি আছে ওগুলো দেখতে হবে। এই যে এটা দেখি, এটাতে ফ্রি আসলে মনে হয় এখন কোনোটাই নাই, এখন সবগুলোই মোটামুটি পেড করে দিচ্ছে। কারণ জানেই যে কাজ করেই মানে। হ্যাঁ, স্যার এইখানে তাহলে আমার আরেকটা বিষয় একটু বোঝাচ্ছিল। কি এটা আছে স্যার, এটা 12। স্যার বলেন? ওই তাহলে আমরা তো একটা আছে HTTPS সহ সার্চ করে দেখলাম, আর একটা আছে www.com দিয়ে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা রিসার্চ করার সময় কোনটা দিয়ে আসলে। যেটা রেজাল্ট বেশি আসবে, যেটা রেজাল্ট বেশি আসবে সেটা ক্লায়েন্টকে দিই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা নিতে এটা পারবো। নেওয়া যাবে। জি স্যার, নেওয়া যাবে। না স্যার, এখানে তো স্পামিং স্কোর অনেক বেশি। ও যাবে। ডিএপিএ বেশি, বাট স্প্যাম স্কোর অনেক বেশি। ক্লায়েন্ট কত বলছে? সর্বোচ্চ 10%, এর বেশি আমি নিব না। আচ্ছা যাক, আমরা এভাবে রিসার্চ করতে গেলে অনেক সময় লাগবে, আমি জাস্ট বোঝানোর জন্য এইটাকে নিলাম। ধরে নিলাম যে এটার স্প্যাম স্কোর কম আর কি। তাহলে এটা দিলাম। ডিএ কত আছে? 12 আছে। তার মানে ডিএপি এর রিকোয়ারমেন্টটা আমরা ফিল আপ করে ফেলছি। পিএ কত আছে? পিএ হচ্ছে 26। আচ্ছা, এখন আমরা এতদিন জেনে আসছি ডিএপি এর জন্য সব থেকে ভালো কাজ করে কোন টুল? মজ। এখন টিএফসিএফ টা কি? টিএফ এর ফুল মিনিং হচ্ছে ট্রাস্ট ফ্লো, মানে আপনার ওয়েবসাইটটা গুগলের কাছে কতটা ট্রাস্ট ফিল হয়েছে। আর একটা হচ্ছে সাইটেশন ফ্লো, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে পেজগুলো আছে এই পেজগুলো গুগলের কাছে কতটা প্রায়োরিটি পাইছে, এইটারও একটা স্কোর প্রদান করে। এই স্কোরটা কে দেয়? এটা কিন্তু মজ দেয় না, এটা দেয়া হচ্ছে ম্যাজেস্টিক। মজের মতোই একটা টুলস, এটার নাম হচ্ছে ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক স্পেলিংটা ভুলে গেছি, এই যেটা ম্যাজেস্টিক। এই ম্যাজেস্টিক এইটা হচ্ছে স্কোর দিয়ে থাকে টিএফ এবং সিএফ। এটার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের টিএফ সিএফ বের করতে পারবো। তো এই যে ওয়েবসাইটের যে লিংকটা, এই লিংকটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে বসাইলাম। যেখানে বসালাম, বসানোর পর এখানে জাস্ট সার্চ দেবো, বাট এটা কিন্তু পেইড টুলস। এখন টিএফ সিএফ বের করার জন্য আপনাকে কি করতে হবে? গুগলে গিয়ে সার্চ করতে হবে টিএফ সিএফ চেক। এই যে আমরা যদি এখানে সার্চ করি টিএফ, এটারও ফ্রি টুলস আছে অনেক, টিএফ সিএফ চেক। এই যে ওয়েবসাইট এসইও চেকারের মাধ্যমে করা যায়, এটার মাধ্যমে হয়। এই যে ফ্রি টিএফসিএফ চেকার, হ্যাঁ, এই আপনারা একটু ঘাটাঘাটি করলে পাবেন। তবে মজের মতো এটা দিয়ে থাকে ম্যাজেস্টিক। তো এখানে দেখেন টিএফটি আছে, না, টিএফ নাই। আছে, আছে তো 6। তার মানে টিএফ পাই নাই, সিএফ আছে। এখন নরমালি মজ যেরকম ডিএপি যেরকম স্কোরটা দেয়, টিএফ সিএফ কিন্তু ওইরকম স্কোর আসে না। টিএফ সিএফ 5-10 পাওয়া সোটা। তো এটা আপনাকে খুঁজে বের করতে হবে।
তাহলে দেখেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী টিএফসিএফ কত লাগবে আমার, কত বলছিল 5+, পাঁচ তাহলে পাঁচ TF আমি পাচ্ছি না, টিএফ পেলাম 0 আর সিএফ পেলাম কত 6, ছয় জাস্ট এখানে আমি অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে এজ, বয়সটা, আচ্ছা টিএলডি, টিএলডি কি এটা, স্যার এই ওইটা কি যে ক্লায়েন্টের এটাতে যে কোনো আছে একটা আপ ডট থাকলে দেওয়া ইনফো। যাবে? বুঝি নাই কি, মানে টিএফ ধরেন 0 থাকলেও সিএফ ধরেন 6 বা 7 পালাম, তাহলে যে কোনো একটা আপ থাকলে দেওয়া যাবে? এটা তো আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম, আচ্ছা ক্লায়েন্ট যেভাবে রিকোয়ারমেন্ট দিছে এভাবে করতে হবে। এখন আমি যদি অ্যানালাইসিস করতে যাই সময় লাগবে তো, ও এই জন্য আচ্ছা হচ্ছে আমি জাস্ট প্যাটার্নটা বুঝে যাচ্ছি যে কিভাবে করবেন জিনিসটা। আচ্ছা তাহলে সিরিয়াল নাম্বার পেলাম, ডোমেন নেম পেলাম, ডিএ পেলাম, পিএ পেলাম, টিএফ সিএফ দুইটাই পেলাম। এখন হচ্ছে বয়স, আচ্ছা বয়স এটার মাধ্যমে দেখা যায় কিনা, এখানে বয়সটা দিছে, আচ্ছা এটা লিমিটেশন হ্যাঁ শেষ। হ্যাঁ নিচে দেখো। এখানেও অনেক সময় দেয়, ডোমেনের বয়স দিয়ে দেয়, দেখি। উম, আচ্ছা সমস্যা নাই, এখানে যদি আমরা বয়সটা পাই, বয়স অন্যভাবে বের করা যায়, সেটা আমরা পরে দেখতেছি। তারপর হচ্ছে প্রাইস, আচ্ছা এখন প্রাইসটা আমরা দেখি, এটাই তো নাকি অ্যাভেলেবেল, হ্যাঁ এটা কোথায় অ্যাভেলেবেল আছে দেখেন। এই ডোমেনটা আমরা কোথা থেকে কিনতে পারবো, নেমচিপ আছে, গোডেডি আছে, আমরা গোডেডি যদি দিই, নেমচিপ ক্রস করা আছে, নেমচিপ থেকে নেওয়া যাবে না। আচ্ছা গোডেডিতে যদি আমরা যাই, দেখি এটার প্রাইস কেমন দেখাচ্ছে এখানে। $1 স্যার, কি 1 রুপি? কুপন আছে, কোনো কুপন আছে হয়তো বা বা অন্য কিছুর সাথে, তখন হচ্ছে দিবে, যদিও এটা রিয়েল প্রাইস না, এটা রিয়েল প্রাইস না। আচ্ছা এখানে যদি যাই, এটা নেমচিপ থেকে কিনা যাবে না। আচ্ছা আমরা অন্যগুলোতে দেখি এটার প্রাইস কেমন দেখায়, রিয়েল প্রাইসটা। স্যার সরাসরি তো এই নামটা গোডারিতে সার্চ দিলে তো না হয়তো? এই যে সরাসরি তো এই প্ল্যাটফর্ম থেকেই সার্চ দেওয়া হচ্ছে, হ্যাঁ এটা চাইলে কি নিতে পারবে, এই যে প্রাইসের মধ্যে আছে দেখছেন, তার মানে এই ওয়েবসাইট থেকে সে চাইলে ডোমেনটা এই প্রাইসে কিনে নিতে পারবে। এখন ক্লায়েন্ট কত বলছিল, $20, আর এটা তো $20। 3.11 $। তাহলে এই ওয়েবসাইট থেকে যদি সে নেয়, প্রাইস কিন্তু নরমালি $21 আছে, বাট সে অফারে কিন্তু এই প্রাইসটাতে কিনে নিতে পারবে। তাহলে আমরা এখানে প্রাইসটা এটাই দেই, এই যে অফার প্রাইসটাই এখানে দিব, এক্সেলে জাস্ট এখানে অফার প্রাইসটা আমরা রাখি, আর এখানে লাস্টে আরেকটা দিয়ে দিই প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম দিয়ে আমরা এখানে বুঝিয়ে দিব কোন প্ল্যাটফর্ম থেকে এই প্রাইসে কিনা যাবে। ক্লায়েন্ট যদি জানতে চায় তখন আমরা বলে দিব যে এই প্ল্যাটফর্ম থেকে তুমি এই প্রাইসে চাইলে অফার এটা কিনে নিতে পারো। আচ্ছা এখন হচ্ছে বয়স, ল্যাঙ্গুয়েজ, ব্যাকলিংস। আচ্ছা ব্যাকলিংস এর ডাটাটা আমরা দেখি পাই কিনা, ব্যাকলিংস এর ডাটাটা আসলে সবসময় পাওয়া যায় না, যদি সম্ভব হয় এটা আমরা দেখবো আর ব্যাকলিংস এর ডাটাটা বের করতে চাইলে আপনার মজ লাগবে, মজের মাধ্যমে পাওয়া যায় এটা। স্যার অ্যাডবের আহ, মাধ্যমে পাওয়া যায়। হুম, ওই যে আরেকটা আছে না অ্যাডব, ওইটাতেও পাওয়া যায় মনে হয়। তো ওটা তো পেইড, ওটা কি সবসময় আপনার কাছে থাকবে? না আহ, আচ্ছা এই যে এখানে একটা পাইছি, স্পোর্টস, ডিএ, পিএ, স্পাম স্কোর, লিঙ্কিং ডোমেন, ইনবাউন্ড লিঙ্কস, ডোমেন, ডোমেনেজ। আচ্ছা ডোমেনেজে চেক দেই দেখি কি আসে। আমরা এই যে ফ্রি ডোমেন এজ চেকার, তাহলে আমরা যদি এটাকে কপি করি, কপি করে যদি এখানে দেই, দেখি কত দেখায়। তার কাছে নাই, ডাটা নাই, সে দেখাইতে পারতেছে না। আচ্ছা তাহলে এখান থেকে ইনবাউন্ড লিঙ্ক কত আছে, 426, আর লিঙ্কিং ডোমেন কয়টা আছে, 51টা। টোটাল কয়টা হয়, এটা হচ্ছে 450, 60, 70, 476টা নাকি? তাহলে না ব্যাকলিংস এর ডাটায় আমরা 476টা ব্যাকলিংস ডাটা এখানে দিতে পারি। যদি প্রমাণ চায় ক্লায়েন্টকে এই এক্সটেনশন বা এই টুলস এর মাধ্যমে দিতে পারবেন, সমস্যা নেই, এটার স্ক্রিনশটও এখানে রেখে ক্লায়েন্টকে চালিয়ে দিতে পারবেন। হয়তো এটা সিএসভিও ডাউনলোড করা যায় আপনাকে, হ্যাঁ সিএসভি ডাউনলোড করে আপনি চাইলে এখান থেকে রিপোর্ট গুলো নিতে পারেন।
একটু অ্যানালাইসিস করতে হবে, যেটা যেহেতু এটা একটা ফ্রি মেথড, অ্যানালাইসিস করে আপনাকে বের করতে হবে। এখন হচ্ছে স্পাম স্কোর আমরা কত পার্সেন্ট পাইছিলাম? 74। তো এটা কি ক্লায়েন্ট নিবে? না এটা ক্লায়েন্ট কখনোই নিবে না। ক্লায়েন্ট 10% এর বেশি স্পাম স্কোর কাউন্ট করবে না। এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আরো একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ওয়েব আর্কাইভ। কি স্যার? এই জিনিসটা দেখতে ভুলে গেছি। ওয়েব আর্কাইভটা লাগবে, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ লাগবে। এখন ওয়েব আর্কাইভটা কি? এই ওয়েব আর্কাইভটা আর হচ্ছে বয়সও কিন্তু আমরা পাই। এই ওয়েব আর্কাইভের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটের বয়সটা বের করে নিতে পারবো। এটাকে কপি করব, কপি করে গুগলে যাব, গুগলে গিয়ে ওয়েব আর্কাইভ থেকে সার্চ করব। বাকিগুলো আমি একটু কেটে দেই, এগুলো যেহেতু আমার এখন আর লাগবে না। এই যে ওয়েব আর্কাইভ, এই যে ওয়েব আর্কাইভ ওআরজি, এই ওয়েবসাইটে আমরা যাব। আচ্ছা, এই ওয়েবসাইটের কাজ কি জানেন? এই ওয়েবসাইটের কাজ হচ্ছে ওয়ার্ল্ডের যত ধরনের ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইট এসে গিয়ে গিয়ে স্ক্রিনশট রেখে দেয়। অর্থাৎ 2005-এ 2010-এ একটা ওয়েবসাইট দেখতে কেমন ছিল, তার কাজ হচ্ছে রিপোর্ট গুলো জমা রাখা। তা আমরা এখন দেখবো এই ওয়েবসাইটটা পূর্বে কেমন ছিল। ওই যে ক্লায়েন্ট বলছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ লাগবে। এখন যদি আমরা দেখি যে 2008-এ ছিল চাইনিজ ভাষায়, 2010-এ এসে চেঞ্জ হয়ে গেছে ইংলিশ, তাহলে কিন্তু এটা নিতে পারবো না। চাইনিজ ভাষা এলাওই হবে না, সম্পূর্ণ ইংলিশ থাকতে হবে। আচ্ছা দেখি, তাহলে দেখেন এই ওয়েবসাইটের বয়সটাও আমরা এখানে পেয়ে যাব। 2009 থেকে 2024 লাস্ট এটা চালাইছে। 2009 থেকে 2024 পর্যন্ত কত হয়? কত বছর হয়? স্যার তা 13 বছর। ভালোভাবে করেন। 15 বছর, 15। 15 বছর হয়। তাহলে আমরা বয়সটা এখানে লিখে দিব 15। অর্থাৎ 15 বছর ধরে এই ওয়েবসাইটটা রানিং আছে। এখন বলতে পারেন স্যার দুইটা তো ধরলাম না, এই দুইটা 25-26-এ এই ডোমেনটা নিয়ে কোনো কাজ হচ্ছে না, এটা অফ হয়ে আছে। তার মানে 24 পর্যন্ত আমরা কাউন্ট করব। এখন পেয়ে গেলাম। তাহলে এখন বাকি আছে কি? ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে ওয়েব আর্কাইভ। তো ল্যাঙ্গুয়েজ যদি দেখি ইংলিশ, তাহলে ওয়েব আর্কাইভে আমরা লিখে দিব ক্লিন। তাহলে ল্যাঙ্গুয়েজটা আমরা একটু চেক দেই। তো 2012 সালে দেখি ওয়েবসাইটটা দেখতে কেমন ছিল, কোনো রিপোর্ট দেখা যায় কিনা। দেখেন 2012 সালের জানুয়ারি মাসের কয়েকবার সেই স্ক্রিনশট নিছে, জুনে নিছে, আবার অক্টোবরও নিছে। আমি জানুয়ারির একটা 3 তারিখে 13 তারিখ দেখি যে 13 তারিখ কেমন দেখতে ছিল। অনেক সময় ডাটাগুলো মিসিং হয়, ক্লিয়ার আসে না, এমনও হতে পারে। আবার অনেক সময় বাসায় দেখবেন যখন আপনি এটা চেক দিতে যাবেন, নেট অনেক স্লো দিবে। এই ওয়েবসাইটটা নরমালি স্লো থাকে, কারণ হচ্ছে এটা ভিতরে প্রচুর ডাটা, তো স্লো থাকতেই পারে। এই যে দেখেন দেখাচ্ছেন। তাহলে আমরা অন্য একটা সাল দেখি। আমরা 2017 সালটা একটু দেখি। কয়েকটা সাল দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ওয়েবসাইটে ঠিকঠাক ছিল কিনা, ইংলিশ ছিল কিনা। এই যে দেখেন, ইংলিশ ছিল না, দেখছেন? কোন ল্যাঙ্গুয়েজ ছিল বলেন তো? আর এটা এটা তো তো কি? ইন্ডিয়ার, এটা এটা তামিলনাড়ু কোরিয়ান তো নাকি? না। থাই 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 এই যে এখন কি লেখা? থাই থাইল্যান্ড। কিন্তু ক্লায়েন্ট কি চাইছে? ইংলিশ। ইংলিশ। ইংলিশ যে ইংলিশ ছাড়া আমি নিব না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হলে আমি নিব না। তাহলে কি এটা নিতে পারবেন? না না স্যার। স্যার। তাহলে আপনি ল্যাঙ্গুয়েজে এখানে আর ইংলিশ লেখার সুযোগ নাই, এখানে লিখে দিতে হবে কি? থাই। থাই। তো এবার এখানে লিখে দিতে হবে নট ক্লিয়ার। এখন এই ডাটাটা কি ক্লায়েন্টকে দিতে পারবেন আপনি? দিতে পারবেন না। নট আপনার কি ক্লিয়ার লেখার কারণ কি ওয়েব আর্কাইভ? স্যার বুঝলাম না। হ্যাঁ। বুঝি নাই কি? ওয়েব আর্কাইভ নট ক্লিয়ার লিখলেন নাকি, এটার কারণ কি? এখানে ক্লিয়ার নট ক্লিয়ার লেখার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ঠিক নাই। ও আচ্ছা। ল্যাঙ্গুয়েজ স্যার যদি ঠিক থাকতো। ক্লায়েন্ট যে দেশ চাইবে সেই দেশের সাথে যদি মিলে যায় ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ যদি মিলে যায়, তাহলে হচ্ছে আমরা এখানে ক্লিয়ার দিয়ে দিব। আর যদি ল্যাঙ্গুয়েজের সাথে মিল না পাই, তাহলে এখানে নট ক্লিয়ার দিয়ে দিব। তখন ক্লায়েন্ট বুঝে যাবে এই ডোমেনটা নিয়ে সে কাজ করবে না। কারণ ওইসব ল্যাঙ্গুয়েজের ডোমেন গুলোর স্প্যাম স্কোর খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করতে চায় না। স্যার আমরা তো ইংলিশ না থাকলে দিবই না, তাহলে তো আর ক্লিয়ার নট ক্লিয়ার অপশন রাখারও তো দরকার হচ্ছে না। এটা ওয়েব আরে এটা তো আর্কাইভের আমরা লিস্ট দিয়ে করলাম। দিতে হয়, রিপোর্ট দিয়ে দিতে হয়। না আপনার কেন? এক্সপার্ট রিসার্চের ক্ষেত্রে ওয়েব আর্কাইভের যে রিপোর্টটা, এটা আপনাকে দিয়ে দিতে হবে। না না, ক্লায়েন্ট আমাকে বলে দিবে না যে আমি শুধু ইংলিশটা নিব, তাহলে তো আমার থাই বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ তো। এখন ইংলিশটা যে চেক দিছেন, এটা কিসের মাধ্যমে চেক দিছেন, এটা ক্লায়েন্টকে বলতে হবে না? ও আচ্ছা আচ্ছা। এটাই তো প্রমাণ দেয় যে ওয়েব আর্কাইভ চেক দিয়ে আপনি পাইছেন যে ওখানে সমস্যা আছে। ওটা বুঝাইতে হবে তো। আহ,
এই আর কি। এটা করা হচ্ছে আমাদের মেমোরির জন্য। এত কিছু তো একবারে মনে থাকবে না। যখন আমরা দেখে এই লিস্টের মধ্যে সঠিকগুলো পাবো, তখন ওইটা দেখা যাচ্ছে কপি করে অন্য একটা শীটে দিয়ে দিলাম। রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো জাস্ট বোঝানোর জন্য আপনারা হচ্ছে সুন্দর করে আরো সাজিয়ে ক্লায়েন্ট হচ্ছে এভাবে কাজটা করে দিবে। তো এই কাজটা অনেক ডিমান্ড মার্কেট। এটা অনেক ধৈর্যের জন্য অনেকে করতে চায় না, বাট এটা যদি করতে পারেন এটা দিয়ে ভালো একটা রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন। এটার উপর হ্যাঁ, কেমন কাজ আছে আপনি যদি একটু মার্কেট দেখেন, হ্যাঁ বলেন। বলতেছি ধরেন খুঁজে খুঁজে পাইলামই না একদম, তাহলে কি হবে? এরকম রেকর্ড নাই, হ্যাঁ, এরকম কোনো রেকর্ড নাই যে খুঁজে খুঁজে পানি নাই। মানে আপনি খুঁজলে পাবেনই, এরকম কোনো রেকর্ড হয় না যে আমি এমন নিশ দিছে যে নিশের আমি ডোমেন পাই না, আপনাকে খুঁজতে হবে সময় নিয়ে। স্যার আমরা তো মানে আগে থেকে নিশ রিলেটেড খুঁজে খুঁজে রেখেও দিতে পারি, তাই না? না 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 বা না না, এটা কিনে সেল হয়ে গেলে যাবে দিই। না। ও আচ্ছা আচ্ছা, সেল হয়ে সেল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ক্লায়েন্ট থেকে যখন এই ধরনের ওয়ার্ড নিবেন তখন ক্লায়েন্টকে বলে দিবেন যে ভাই আমাকে একটু সময় দেন, আগে আমি একটু রিসার্চ করে দেখি। রিসার্চ করার পরে যদি দেখেন যে না এটা নিয়ে কাজ করতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, তাহলে অর্ডারটা নিবেন না। আর যদি মনে হয় যে না এটা নিয়ে কাজ করা যেতে পারে, তাহলে করতে পারেন। ব্যাপারটা হচ্ছে এটা। এই যে দেখেন, এক্সপিয়ার ডোমেন রিসার্চ কয়জন কাজ করে বলেন? মাত্র 260। মাত্র হ্যাঁ, 260 জন। এখানে যারাই আছে প্রত্যেকের অর্ডার আছে। এখানে আমার একজন পরিচিত আছে, আমি আর উনি একসাথে ফ্রিল্যান্সিং শুরু করছিলাম ফাইবারে আর কি। দেখি ওনাকে পাওয়া যায় কিনা। ওনার নাম হচ্ছে আলামিন। উনি অনেক মানে এই এক্সপিআর ডোমেনে ধরেন উনি অনেক ভালো। আহ, স্যার এই যে যারা র্যাঙ্কে উপরের দিকে আছে, হ্যাঁ, এরা কিভাবে উপরের দিকে যায়? আমরা এত এক্সিও করি, তারপরও তো কই উপরের দিকে যায় না, কিন্তু অনেকেই অর্ডার পাচ্ছে, share- সময় বেশি দিচ্ছে, বিভিন্ন ট্রিক্স ব্যবহার করতেছে। হ্যাঁ, সময় দিতে হবে, অনলাইনে অনলাইনে থাকতে হবে বেশি আমরা বেশি। এই এই যে ট্রিক্স গুলো কোথায় থেকে শিখবো? আমাদেরই এক স্টুডেন্ট, আমার পেড বেসের এক স্টুডেন্ট, উনি অর্ডার কমপ্লিট করছে এটার উপর, বাট হচ্ছে রিভিউ পায় নাই। হ্যাঁ, এই যে ছবি টবি তেমন একটা ভালো হয় নাই, সুন্দর করে করতে হয়। রিভিউ খুব একটা দিতে চায় না, রিভিউ কম কমই দেয়। এই যে স্টুডেন্ট এখানে বেশিরভাগ এই এক্সপিআর ডোমেনের উপর এখানে অনেকগুলো আছে আমার স্টুডেন্ট যারা কাজ করতেছে, কারণ এটার কম্পিটিশন নাই বললেই চলে। এটা নিয়ে সার্ভিস দিলে আজ হোক কাল হোক আপনি হচ্ছে দেখবেন অর্ডার পাবেন। কি বললেন আপনি, কি বলছেন কথা বুঝি নাই, আবার বলেন। আছেন নাকি স্যার চলে উনি গেছেন? বললো, আছে উনি জি স্যার। উনি বললো যে রিভিউ বেশি দিতে চায় না, এটা বললো। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। এখন রিভিউর ক্ষেত্রে তো আপনি ক্লায়েন্টকে বলতেও পারবেন না যে ভাই আমাকে রিভিউ দেন, এটা জি বলা স্যার। যায় না। এটা আপনাকে আহ ব্যবস্থা করে নিতে হবে আর কি। স্যার এটা যদি কোনো অনেকে ক্লায়েন্ট অনেক আমাকে ইনডাইরেক্টলি বলে। হুম। ধরেন কোনো ক্লায়েন্ট আমাকে একটা অর্ডার দিতে যাচ্ছে, কিন্তু ওই যে আমি রিসার্চ করে দেখা যাচ্ছে আর পাচ্ছি না, তখন কি এটা মানে ক্যান্সেল করে দেওয়া যাবে এরকম কি? অর্ডার না তখন নিবেন না। আর অর্ডার প্লেস করার পরে যদি অর্ডার কাজ না পারেন তাহলে সেটা ক্যান্সেল করতে পারবেন, কিন্তু ফ্যাক একটা যদি ডকুমেন্ট সাবমিট করে দেন যে সাবমিট করে দেই যাওয়ার হবে, তখন কিন্তু অর্ডার ক্যান্সেল হলে ক্লায়েন্ট কিন্তু আবার আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিতে পারবে। তখন কিন্তু বিপদ। এই জন্য কাজ না পারলে কাজ না নেওয়াই ভালো। যে কাজ নিয়ে নিলাম অন্যকে দিয়ে করেই ফেলবো, এই আশে না থাকাও ভালো। এই হচ্ছে কথা। আর ক্লায়েন্ট তো সময়ও দিয়ে দিবে, তাই না? এই হুম। সময়ের মধ্যে কাজটা সময় শেষ তো করতে দিবে, হবে। সময় ধরে দিবে আপনাকে, ওই সময়ের মধ্যে করতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা। যাক, আশা করি বুঝতে পারছেন। আপনারা চাইলে এই টপিকটার উপর হচ্ছে আপনারা মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারেন। যদি মনে হয় যে এটা নিয়ে কাজ করবেন তাহলে দিতে পারেন সার্ভিস। এই টপিকটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই এই কাজটার ডিমান্ড কি শুধু ফাইবারে বা অন্য কোনো মার্কেটে আছে কি? ফাইবারে আছে, লেজিটে আছে, কিউআরকে আছে, তবে ফাইবারে বেশি। এই কাজটার ভালো ডিমান্ড ফাইবারে। ও আচ্ছা আচ্ছা। এই আর কি। তবে সব ধরনের মার্কেট প্লেসই আছে, আপনি চাইলে লেজিট, কিউআরকে এগুলো তো সার্চ করে দেখতে পারেন। আচ্ছা, তো এই যে এখানে এরা এই যে স্যার $5 দিয়ে রাখছে, $10। কিউআরকে যান, কিউআরকে গিয়ে যদি আমরা দেখি এখানেও ক্ষমতা আছে।
এই যে এক্সপায়ার ডোমেন রিসার্চ করতেছে তো অনেকেই, সার্ভিস আছে এই যে। এগুলোর প্রাইস কিরকম $10 হয়? ও ভালো কথা, এটার আচ্ছা, প্রাইস কেমন? হ্যাঁ, এগুলো একটু দেখেন যে আসলে কে কেমন সার্ভিস দিচ্ছে। সে কি বলছে, $15 কয়টা বের করে দিবে? 2টা নিশের। 2টা নিশ নেবেন, বের করে দিবে। ডিএপি কত প্লাস? 10 প্লাস। 10। আমরা যে সিএ ব্যাকলিংস বয়স এগুলো দিছি, এগুলো সে কিছু দিবে বলছে? না, সে বলছে শুধুমাত্র ডিএপি 10 প্লাস হলে সে দিয়ে দিবে। স্ট্যান্ডার্ডে $30 নিচ্ছে, 3টা বের করে দিবে, ডিএপি 15 প্লাস। প্রিমিয়ামে $50 3টা বের করে দিবে, ডিএপি যেটা 20 প্লাস থাকবে। সো এটা আমরা একটু মাথায় রাখবো। আবার এখানে যদি যাই, এখানে আবার এই যে দেখেন সে সুন্দর করে বলে দিছে ডিএপি 10 প্লাস, পিএফসিএফ 5 প্লাস, ব্যাকলিংস 30 প্লাস, আরডি। আচ্ছা আরডি কি বুঝি আমরা? আরডি মানে হচ্ছে রেফারিং ডোমেন। এটা নরমালি এখন আর ক্লায়েন্টরা চায় না, দেন হচ্ছে স্প্যাম স্কোর 0। এখন রেফারিং ডোমেন আরডি যদি বের করতে চান তাহলে এখানে সার্চ করবেন আরডি চেকার লিখে, আরডি এসইও চেকার এভাবে লিখে সার্চ দেবেন। এই যে আর ওয়েবসাইট অথরিটি স্যার, জায়গায় আরডির ফুল মিনিং কি বললেন? ফুল ফর্ম কি বললেন? রেফারিং ডোমেন। রেফারিং ডোমেন এটা আরডিটা আপনি ইয়া দিয়ে বের করতে পারবেন, মজ দিয়েও বের করা যায়। আবার কোথায় জানেন একটু আগে কোনটাতে বের করতে গিয়ে যেমন দেখলাম আরডি লেখাটা দেখছিলাম। আচ্ছা, তো এটা এখন আর নরমালি চায় না, ওই যে বলে দিচ্ছেন নিশ বেস 2টা বের করে দিবে, $10 নিচ্ছে। তো এইভাবে চাইলে আপনারা সার্ভিস ক্রিয়েট করে আপনারা চাইলে কাজ করতে পারেন। তো এগুলো করতে হবে, করলে দেখবেন ভালো ফিডব্যাক পাবেন। তো যাক, আজকে আর বাড়াবো না, এখন থেকে বেশি ক্লাস ডিউরেশন নিব না, ঘন্টা খানিকের মধ্যে শেষ করে দিব। আপনারা রেকর্ড গুলো দেখে দেখে দেন হচ্ছে ইয়া করবেন, যেহেতু রোজার মাস অনেকেরই কষ্ট হ্যাঁ, হয় সব করে। হ্যাঁ, মার্কেট প্লেসে যখন আপনি ক্লাস নেবেন তখন কি হ্যাঁ, আমাদের হচ্ছে এই, মানে এই যে গিগ এসইও নিয়ে মানে ইয়ে করবেন? ফাইবার তো দেখাই নাই, দেখাইছি না স্যার, দেখাননি। মানে ফাইবার গিগ ক্লাসে দেখাবো। এসইওটা মানে একটু খুবই জরুরি ছিল আর কি। ওই বাসার ভাই হচ্ছে দেখাইছিল, কিন্তু উনি তো মানে সম্পূর্ণ ওইভাবে দেখায় না। উনি এমনি ওপর ওপর দিয়ে দেখায়, যেগুলো আসলে তেমন কোনো কাজ হয় না। উনি ঠিক আছে, ডিটেলসে দেখায় না। আমি যখন দেখাবো তখন ডিসকাস করবো না। স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যালো বলেন। স্যার, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা কালকে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে স্যার, ওইটা কিভাবে ফেরত নেওয়া যায় স্যার? আপিল করেন, ওখানে আপিল করার অপশন আছে, আপিল করেন। আচ্ছা ঠিক আছে স্যার। না আপনি যদি মোটামুটি হচ্ছে না, 1 মাস লাগে, কিন্তু অ্যাকাউন্ট ব্যাক পাইতে অনেক সমস্যা, 1 মাসও সময় নেয় অনেক সময়। স্যার ওই ইমেলটা দিয়ে আর একটা খোলা যাবে কি স্যার? না না আগে না না, খুলতে যান না। ও অন্য ইমেল দিয়ে আগে খুলবো? করতে যাবেন, এটা আপিল করেন। এটা আপিল করে যদি ব্যাক পান তাহলে দেখবেন যে আর এই অ্যাকাউন্টে প্রবলেম হবে না কখনো। আমি আচ্ছা টুইটারেরটা পাইছি, মানে ব্যাক আপিল করে দেখেন, হতে পারে। ঠিক আছে, ভালো আচ্ছা থাকেন, ঠিক এই আছে। পর্যন্ত।